আসসালামু আলাইকুম। আমি হোমমেকার মুন্না ব্লগসের মুন্নি। আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করছি কাছে দূরের দেশ বিদেশ যে যেখান থেকেই আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটা হচ্ছে গতকালের ভিডিওর পর থেকে। তো গতকালের ভিডিওটা আমি যেখানে শেষ করছি আজকে সেখান থেকে কিছু অংশ নিয়ে আজ আবার শুরু করলাম। তো এই যে গতকাল দেখিয়েছিলাম যা যা রান্না করব সব গুছিয়ে নিয়েছিলাম। চিকেন কেটে ধুয়ে নিয়েছি, তারপরে মাছ দিয়ে একটা রেসিপি করব সেটাও করে নিলাম। তারপরে হচ্ছে গিয়ে পোলাও চাল আর ডাল একসাথে ধুয়ে টুয়ে রেডি করে নিয়েছি, আলু কেটে নিয়েছি। তো সব রেডি। এবার আমি একটু পেঁয়াজের বেরেস্তা করে নেব আর আরেক চুলা হচ্ছে গিয়ে খিচুড়ি রান্না করে নেব। আর এই যে মাছগুলো আমি কিন্তু রান্নার ফাঁকে ফাঁকে প্যাকেট করে নিয়েছি, এগুলো ফ্রিজে রেখে দেব। আর এগুলো সবই আমার ভাইয়ের ফ্রিজে রাখবো, যার জন্য আমি একটা বালতিতে করে নিয়ে নিচ্ছি। খান সাহেব এটা নিয়ে রেখে দিবে। তো ওই দিন তো ছিল শুক্রবার, আর এটা হচ্ছে গিয়ে শুক্রবারের ভিডিও। আর আমার ছেলে সেদিন বার্থডে ছিল, আর সেই উপলক্ষে আসলে আমার একটু চিকেন লাগতো, তার জন্য আসলে বাজারটা করেছিল, সেটা আমি গত ভিডিওতে বলে দিয়েছি। তাই তো ওনাকে এটা দিয়ে দিলাম, উনি রেখে আসুক। আর এদিকে আমি বেরেস্তাটা করে নিচ্ছি। আমি একটু বেরেস্তা তুলে রেখে দেবো, আর বাকিটা যে চিকেন রান্না করব আলু দিয়ে সেটার সাথেই দিয়ে দেব। তো আমি যেহেতু পেঁয়াজটা আমাকে ভাজতেই হবে, তো দুইবার আর ভাজতেছি না, সামান্য একটু বেরেস্তা লাগতো, তার জন্য আমি এই যে বেরেস্তাটা এখন তুলে নিচ্ছি। আর এই যে কাঁচা মানে পেঁয়াজ কেটে রেখেছি, মরিচ যা যা লাগবে আমি সব কিছু কিন্তু গুছিয়ে নিয়েছি। এখন এক এক করে রান্না করলেই হয়ে যাবে। তো আসলে যেদিন বাজার করে একা হাতে সব কিছু সামাল দিয়ে তারপর আবার হচ্ছে গিয়ে মানে রান্নাটা করা একটু টাফ হয়ে যায়, অনেকটাই কষ্টকর, মানে অনেক টাইম লেগে যায়। তারপরও একটু টেকনিক করে যদি আমরা করে নিই তাহলে আসলে অল্প সময়ে কাজগুলো সুন্দরভাবে গুছিয়ে নিতে পারি। যেমন আমি রান্নাও করতেছি, সাথে অন্যান্য কাজগুলো আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি। তো আমার খিচুড়িটা রান্না হয়ে গিয়েছে, এবার কেবল ঢাকনা দিয়ে দমে দিলে হয়ে যাবে। চুলাটা একদম নিবু আছে দিয়ে দেব, আর অফ করে দিলেও সমস্যা নেই, এমনিতে হয়ে যাবে আর ঝরঝরা হয়ে যাবে খিচুড়িটা। আর তার আগে আমি কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম। আর আমার কাছে খিচুড়ির সাথে ধনেপাতাটা কিন্তু ভালো লাগে, তার জন্যই দিয়েছি। অনেকে অবশ্য এটা পছন্দ করে না, তারা না দিলেও পারেন আর কি। তো আমি আসলে আজকে রেসিপি তেমন একটা শেয়ার করছি না, কেবল মাছটা আর ওই যে আলু রেখেছি কেটে সেটা দিয়ে কি করব সেটাই কেবল আপনাদের সাথে শেয়ার করব। আর এমনিতে একটু একটু করে নিচ্ছি বা শেয়ার করছি কি কি করতেছি, সেটাই আসলে শেয়ার করা। তো আমার ছেলের পছন্দনীয় খাবারগুলি আজকে রান্না করতেছি। আসলে মেহমান কেউই আসবে না, আমরা নিজেরাই, আমার ভাইরা আছে আর হচ্ছে কি আমরা নিজেরা। তো তার জন্য আসলে অন্য কোনো আয়োজন নেই, মোটামুটি করে যা চলে আর কি। আর ওরা যা খেতে পছন্দ করে, ওরা বলতে আমার ছেলের পছন্দনীয় জিনিসটাই কেবল রান্না করে নিচ্ছি। তো এই তো চিকেনটা আলু দিয়ে রান্না করে নিচ্ছি, আর তারপর হচ্ছে গিয়ে বেগুন ভাজা করে নেব। যেহেতু খিচুড়ি রান্না করতেছি একটু বেগুন ভাজা হলে ভালোই হয়। আর বেগুন ভাজা করে নেব, তার জন্য এই যে বেগুনের মধ্যে হলুদ আর লবণ মাখিয়ে নিচ্ছি। তো আসলে বাসায় অনেক দিন পরে এবার বেগুন এনেছে। বেগুনটা মানে বাসায় যেহেতু অ্যালার্জি সবারই মোটামুটি একটু কম বেশি আছে, বিশেষত আমারই বেশি আছে আর কি। তো তার জন্য আসলে বেগুনটা অ্যাভয়েড করতেছি। আর হাবিব কিন্তু আমার ভাই আর কি, হাবিব আবার বেগুনটা একদমই পছন্দ করে না, তার জন্য আসলে বাসায় আসলে বেগুনটা তেমন একটা আমরা করতে চাই না আর কি। তো ওই দিন যেহেতু খিচুড়ি করতেছি আর মেয়ে ছেলে দুজনেই বেগুন পছন্দ করে, বেগুন ভাজা, তো তার জন্য আসলে করে নেওয়া। তো একটা বড় বেগুন ছিল, সেটাকেই আমি মাঝখান থেকে মানে একটু করে ভাগ করে তারপরে এই যে টুকরো করে নিয়েছি। এবার কেবল ভেজে নিলেই হয়ে যাবে। তো বেগুন ভাজাটা একদম সহজ। তো অনেকে অবশ্যই বেগুনটাকে এমনিতে ভেজে আবার পেঁয়াজ দিয়ে ফোড়ন দিয়ে ওভাবে করে নেয়। তো আগে কিন্তু আমরা ওইভাবেই খেতাম, তো এখন অবশ্যই সহজভাবে এভাবেই খেয়ে নিই। এবার এটা খেতেও খারাপ লাগে না, ভালোই লাগে, তবে ওটা একটু বেশি টেস্টি হয় আর কি। তাই তো আমার বেগুন ভাজাটা হয়ে গেল। তো বেগুন ভাজাটা হয়ে গেলে আমি নামিয়ে নিব। আর এইদিকে আমার কিন্তু চিকেনটাও মোটামুটি রান্না প্রায় শেষ পর্যায়ে। তারপরে আমি ওই যে মাছ আর আলু রেখে দিয়েছি, মানে তেলাপিয়া মাছের বুকের যে অংশটুকু সেটা রেখে মানে নিয়ে নিয়েছি। সেটা দিয়ে, বুকের বলতে পেটের ধারের মাছ আর কি, তো সেটা নিয়ে নিয়েছি, একটা রেসিপি করব। তা আমার ছেলে বলেছিল মাছ ভর্তা করার জন্য, বলতেছে আম্মু একটু মাছ ভর্তা করো খিচুড়ির সাথে। তো একবার ভেবেছিলাম মাছ ভর্তাই করব, কিন্তু পরে ভাবলাম যে না থাক, মাছ ভর্তা আর করছি না, এটা একটু অন্যভাবে করে তাকে খাওয়াই। যেহেতু তার জন্মদিনও ছিল, আর তার পছন্দের জিনিসটা একটু খাওয়াই, দেখি সেও একটু তার কাছে ভালো লাগবে আর কি। তো এই তো এখানে মাছ, তারপরে আলু, আমি লবণ, হলুদ, জিরা, ধনিয়ার গুঁড়া, তারপর হচ্ছে গিয়ে পেঁয়াজ,
একটু সামান্য গরম মশলা দিয়ে আমি এই যে সেদ্ধ করে নিচ্ছি। তো পানিটা কিন্তু আমি একদম টানিয়ে নেব। তারপর অবশ্যই এটা বসিয়ে রেখে আমি আবার গোসলে চলে গিয়েছিলাম, আর মেয়েকে বলে গিয়েছিলাম এটা যেন একটু কতক্ষণ পর পর চেক করে নেয় আর মাছের কাঁটাগুলো বেছে নেয়। তো সে কিন্তু সেটা করে রেখে দিয়েছে। এই যে মাছের কাঁটা বেছে সে কড়াইয়ের মধ্যে রেখে দিয়েছে। তো আমি এবার এসে ভালোভাবে আবার একটু চেক করে নিচ্ছি যে কাঁটা আছে কি না। তো সামান্য 2-1টা কাঁটা কিন্তু থেকেই গিয়েছে, সেটা আবার বেছে আমি ফেলে দিচ্ছি। তো এই পর্যায়ে আমি ওই কড়াইয়ের মধ্যে আর অন্য বাটিতে আর নেই নাই, আসলে কিছু করতে গেলে আবার বাড়তি আবার থালা প্লেট ধুতে হয়, যেহেতু আমাকেই ধুতে হয়, তার জন্য আমি যতটা কম মানে থালা প্লেট এটো করতে চেষ্টা করি আর কি। তো আমি ওই মাছের সাথে, মাছ আর আলুর সাথে কিন্তু ওই যে পেঁয়াজ কাঁচা মানে কেটে রেখেছিলাম সেটা, তারপরে কাঁচামরিচ, ধনেপাতা, তারপরে পেঁয়াজের বেরেস্তা সেটা দিয়ে যে ভালোভাবে মেখে নিচ্ছি, আর একটু হাত দিয়ে চেকও করে নিচ্ছি কাটা আছে কি না। তো এটা কি বানাতে যাচ্ছি আশা করছি বুঝতে পেরেছেন, আর না বুঝতে পারলেও একটু পরেই বুঝে যাবেন। তো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সয়া সস, আর সয়া সসটা দিলে খেতে ভালো লাগবে, তো সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি আর কি। তো পিস সস থাকলেও ভালো হতো, তো আমার কিন্তু বাসায় ছিল না, তার জন্য আসলে দেওয়া হয় নাই। তো আমি বলেই দেই এটা কি বানাচ্ছি। তা আমি কিন্তু মাছের কাবাব বানাচ্ছি, বা মাছের সব বলতে পারেন, আমি সেটা বানিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি ব্রেড ক্রাম দিয়ে দিচ্ছি, আর ব্রেড ক্রামটা দিব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ দেখবো যে একটা বাইন্ডিং পর্যায়ে হয়ে গিয়েছে, ঠিক তখন পর্যন্ত দেবো আর কি। তার জন্য আমি অল্প অল্প করে ব্রেড ক্রাম দিয়ে দিচ্ছি। তো আমার এই ব্রেড ক্রামটা কিন্তু ঘরেই তৈরি করা, আর যেহেতু ওই বাসা বনরুটি আনে, ব্রেড আনে, তো 2-1 পিস থেকে যায় অনেক সময় বাড়তি, তো সেটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপরে চুলার নিচে শুকিয়ে রেখে দেই, তাহলেই হয়ে যায়। আর আমাকে আসলে আলাদাভাবে এসব কিনতে হয় না। তো আবারও লাগবে একটু, তা আর একটু ব্রেড ক্রাম্ব দিয়ে দিচ্ছি। তারপরে যখন দেখবো যে একটু বাইন্ডিংয়ের কাজটা হয়ে গিয়েছে বা সপ আকারে হয়ে গিয়েছে, একটু শক্ত একটা ডো হয়ে গিয়েছে, তখনই কিন্তু আমি এটা মানে দেওয়া বন্ধ করে দেবো, বা ব্রেড ক্রাম্ব আর দেবো না। তো আমি কিন্তু অফ ক্যামেরা একটু সরিষার তেলও দিয়ে দিয়েছিলাম, তো সেটা আর আসলে মানে ভিডিও করা হয় নাই। আমি একটু সরিষার তেল দিয়ে দিলে, কাঁচা সরিষার তেল দিলে একটু গ্রানটা ভালো আসে, খেতেও ভালো হয়। তো সবগুলো কিন্তু অনেক টেস্টি হয়েছিল, সবাই তো খুব মজা করে খেয়েছিল। তা আমি কিন্তু রুই মাছের মানে পেটের অংশটুকুও কিন্তু রেখে দিয়েছি, আবার হয়তো বা চপ মানে এই ধরনের কাবাব বা চপ যেটাই বলেন খাবো, কারণ বাচ্চারা দেখেছি মজা করে খেয়ে নিয়েছে। তো তার জন্য আসলে এখন ভাবতেছি মাছের কোলের অংশ বা পেটির অংশ যেহেতু বাসায় তেমন একটা খাওয়া যায় না, তখন এগুলো করে নিলে হয়ে যায়, আর হাতের কাছে যা যা মশলা থাকে তা দিয়ে করে নিলেই হয়ে যায় আর কি। তো একটু চপ আকারে আমি তৈরি করে নিচ্ছি। তো পরে অবশ্য আমি এখান থেকে চলে গিয়েছিলাম, আমার মেয়েকে দিয়েছিলাম, সে অবশ্য সবগুলো চপ রেডি করে রেখে দিয়েছিল। পরে আমি খাওয়ার আগ মুহূর্তে আমি কেবল ভেজে নিয়েছিলাম। আর শুক্রবারটা কিন্তু আমি একটু অন্যভাবে কাটাতে চাই, আমি সব সময় বলি শুক্রবার একটু সূরা কাহাফটা একটু পড়তে চেষ্টা করি। তো সেই দিন কিন্তু আমার পুরা সূরা কাহাফ পড়া হয় নাই, আমি মাত্র প্রথম 10 আয়াত আর শেষের 10 আয়াত পড়ার সুযোগ হয়েছিল। আর নামাজ আদায় করে তারপরে আমি রান্নাঘরে চলে আসছিলাম তো কাবাবগুলো ভাজার জন্য, যেহেতু মেয়ে রেডি করে রেখে দিয়েছে তার জন্য। তাই ইচ্ছে করলে কেউ ডিমের মধ্যে ডুবিয়েও কিন্তু এভাবে ভেজে নিতে পারেন, তবে আমার সেটা টেস্ট আবার একটু অন্যরকম হয়ে যাবে, যার জন্য আমি আর এটার মধ্যে ডিম দিচ্ছি না। বা এমনিতেও যখন কোটিং করতেছিলাম বা ব্রেড ক্রাম্ব দিয়েছি তখনও কিন্তু আমি ডিম দিই নাই, কারণ এটার টেস্ট অন্যরকম হয়ে যাবে, মাছের টেস্টটা একটু মাছের মতোই থাকুক তার জন্য। তাই তো কাবাবগুলো এভাবে একটু কড়া করেই ভেজে নিচ্ছি। আর যেহেতু এটার সাথে আলু আছে, তবে কোটিংটা একটু ভালোভাবে হতে হবে, নয় কিন্তু খুলে যাবে, তো সেদিকে একটু খেয়াল রাখতে হবে। তো ডিমটা দিলে একটু আমার কাছে মনে হয় আর কি ভালো হয়, তাহলে আর মানে মসৃণ হবে উপর সাইডটা, কোনো খুলে টুলে যাবে না। তো এই যে আমার কিন্তু একটু একটু খুলে গিয়েছে, একদম খুলে নাই, সামান্য খুলেছে। তো সবগুলো কাবাবই কিন্তু আমি একসাথে ভেজে নিয়েছিলাম। তো আমাদের কিন্তু দুপুরবেলা তো আমরা 4 জনই খেয়েছিলাম, আর আমার ভাইরা কিন্তু তারা আবার বাসায় ছিল না, তারা আবার বাড়িতে গিয়েছিল, তো সেখান থেকে আসছে একটু দেরি করে। তো তার জন্য তারা আবার দুপুরে খাবারটা খায় নাই, তারা রাতের খাবারটা খেয়েছে। তো আমার ছেলের প্লেটটা একটু গুছিয়ে দেই, যেহেতু বার্থডে বয় সে, তার জন্য আসলে একটু গুছিয়ে দিচ্ছি। আর অল্প কিছুতেই না ওরা খুব খুশি হয়ে যায়, বিশেষত আমার ছেলেটা। আমি যদি একটু কোনো কিছু একটু গুছিয়ে টুছিয়ে দেই তাহলে খুব খুশি হয়। তো তার জন্য চেষ্টা করেছি তার যেটা পছন্দ, একদম সিম্পল, হয়তো বলবেন যে এটা আহামরি কোনো জিনিস না,
এটা ঠিক, কিন্তু একদম সিম্পল। তারপরে একটু চেষ্টা করেছি ওকে একটু গুছিয়ে দেওয়ার জন্য। তো বেগুন ভাজা, কাবাব আর চিকেন সব কিছু একসাথে দিয়ে দিলাম। আর আমরাও খেতে সবাই মিলে বসে পড়েছি। সাথে মজো ছিল, আর সেটা হচ্ছে গিয়ে গিলন পানি, সেটা ছাড়া কিন্তু আমার একদমই চলে না। তো আমি কিন্তু আর সেদিন চিকেনটা আর খাই নাই দুপুরবেলা। আমার এই খিচুড়ির সাথে বেগুন ভাজা 1 পিস নিয়েছি, আর হচ্ছে গিয়ে মাছের কাবাবটা দিয়ে আমার কিন্তু খাবারটা হয়ে গিয়েছিল। খুব টেস্টি হয়েছিল, আর খিচুড়িটা খুব জর্জরে হয়েছিল। তো সবাই মিলে, তো সবাই মিলে বলতে আমরা 4 জন দুপুরে খাবারটা খেয়ে নিয়েছিলাম। তারপরে সন্ধ্যায় আমার ভাইয়েরও আসছে, তবে হাবিব সেদিন আর আমাদের সাথে খাওয়া দাওয়া করে নাই। সে আবার বাড়িতে গিয়েছিল, সেখান থেকে আবার আবাবরা আবার ও নানুর বাসায় আসছে, সেখান থেকে সে আবার ওই বাসায় চলে গিয়েছে। মানে তার জন্য আসলে সে আর আমাদের সাথে সেদিন ছিল না আর কি। তো ফ্রোজেন সিঙ্গারা ছিল কয়েকটা, ভাবলাম সন্ধ্যায় কি খাবে, তো সিঙ্গারাগুলো নামিয়ে নিলাম। তা কিছুটা এখান থেকে ভেজে নেব। আর আমি এখান দিয়ে ভাজতে ভাজতে মানে ঘরে কিন্তু অন্যান্য খাবার দাবার চলতেছিল। শসা খেয়েছে, পেয়ারা খেয়েছে, তারপর হচ্ছে গিয়ে আবার মুরলি, তারপরে বিভিন্ন মানে বুট বাদাম টাদাম সব নিয়ে আবার বিছানার উপরে বসে পড়েছে খান সাহেব শালাদেরকে দেখে। তো বললাম যে আমার বিছানাটা, এই বিছানাটা তো আবার ঘুমাতে হবে, তো বিছানায় কেন, আপনাদেরকে দেখাবো, দেখবেন কিভাবে বসে বসে তারা মানে বিছানার উপরে অত্যাচার করতেছে। তো বিছানার উপরে আসলে খাবার দাবার খেলে একটু বিছানা একটু অগোছালো হয়েই যায়। এই হচ্ছে গিয়ে রাস্তাজ আর মাইন তেতলি আর ওর বাবা সহ, এই দেখেন উনি কিন্তু কম্বলটা পায়ের উপর রেখেই আবার এসব খেয়ে নিচ্ছে। উনি পট টট যা আছে সব নিয়ে বসে পড়েছেন। ওইদিকে আমার ছেলে আবার টিভি দেখতেছিল। তো ও বলতেছিল, দেখো আম্মু কি দেখাচ্ছে, ও আবার আমাকে দেখাচ্ছিল। তো বললাম যে আমার রান্নাঘরে কাজ আছে, আমি সেখানে চলে যাচ্ছি। তো আমি আবার রান্নাঘরে চলে গিয়েছিলাম। আর এখানে আমিও একটু হাতে করে কিছুটা নিয়ে যাচ্ছি। আমি একটু মানে কি বলে সিঙ্গারাগুলো ভাজবো আর একটু খাবো। তো সবাই দোয়া করবেন আমার ছেলে মেয়েদের জন্য। তো সেই দিন তো অনেকেই দোয়া করেছেন। আজকের ভিডিওটাও যারা দেখবেন সবাই দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য। আর সবার নেক আশা আল্লাহ পূরণ করুক। অন্তত সন্তানের দিক থেকে যেন কোনো বাবা মা মানে কষ্ট না পায়, সেই দোয়ায় অবশ্যই করব। এর চেয়ে বড় কষ্টের জায়গা মনে হয় পৃথিবীতে আর কোনো মানে নেই আর কি। তো সব কষ্টকে আসলে সামাল দেওয়া যায়, মনে হয় না সন্তানের দেওয়া কষ্ট কোনো বাবা মা সামাল দিতে পারে। তো আমার কাছে মনে হয় আর কি। তার জন্য বলবো আল্লাহ যেন কোনো বাবা মাকেই যেন সন্তানের দ্বারা আঘাতপ্রাপ্ত না করে। তো এখনও তো আমার বাচ্চারা ছোট, এখনও অত কিছু আসলে বুঝে না। আর আমার ছেলেটা একটু বোকা প্রকৃতির, এখনও আমার হাতের মায়ের খায়। এবার বুঝতেই পারতেছেন যে তার ছোট ছোট ভুলের কারণে অনেক সময় আমার কাছে মায়ের খায়। বিশেষত আসলে ভাই বোন যখন মারামারি করে সেটা নিয়ে আসলে মায়েরটা খায়, অন্য কোনো কিছুতে না। আর এমনিতে আমাকে তত একটা বিরক্ত করে না, তাহলে তার একা একা ওদের দুজনকে আমি আসলে সামাল দিতে পারতাম না, যেটা সত্যি কথা। তো আমার সিঙ্গারাগুলো ভাজা হয়ে গেল, তো সবগুলো আর ভাজতেছে না। 6টা বেজে আগে দিয়ে গিয়েছি, তারপর আবার 3টা ভেজেছিলাম। তো সবাই মিলে খেয়ে টেয়ে সন্ধ্যার খাবার খেয়ে রাতের খাবারটাও খেয়ে নিয়েছিলাম অফ ক্যামেরা। তারপরে চলে আসছি কেক কাটা আছে। মেয়ের জন্মদিনে কেক কেটেছি, ছেলের জন্মদিনে যদি কেক না কাটা হয় তাহলে তো আবার ছেলের মনটা তো একটু কেমন কেমন লাগবে। যদিও সে বলেছিল বাবা কেক আনার কোনো দরকার নেই, কিন্তু ওর বাবা গিয়ে আবার একটা কেক নিয়ে আসছে। তা সেই কেকটাই কেটে নেব। তো ওর মেজো মামা ছিল না, কিন্তু মেজো মামার গিফটটা কিন্তু দিয়ে গিয়েছে। তো সে বাড়িতে যাওয়ার সময় ওকে 2000 টাকা দিয়ে দিয়েছে ওর পছন্দের মতো কিছু কেনার জন্য। আর সেদিন তানিশারা তো আসার সময় চকলেটস নিয়ে আসছে, তার জন্য 2 বক্স। তারপর হচ্ছে গিয়ে তানিশার বাবা আবার 1500 টাকা দিয়েছে, মানে 1500 টাকা ওর অ্যাকাউন্টে দিয়ে দিয়েছে। ডাচ বাংলাতে ওর আবার একটা অ্যাকাউন্ট আছে স্টুডেন্টদের জন্য, যেটা করা হয় আর কি সেটা। তো সেখানে আবার ওকে টাকা দিয়েছে ও যেন একটা পাঞ্জাবি কিনে নেয়। তো এই হচ্ছে গিয়ে মানে ওদের মামাদের দেওয়া গিফট। আর ওর বাবা অবশ্য এখনও কিছু কিনে নাই, তো হয়তো ছেলের জন্য কিছু একটা দিবে, তবে সেটা কি দিবে সেটা উনি নাকি সারপ্রাইজ রাখতেছেন। তা আপনাদের কাছেও সেটা সারপ্রাইজ থাকলো, আমার কাছেও থাকলো। আগামী কোনো এক ভিডিওতে যদি সেই গিফটটা নিয়ে আসে তাহলে আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। আর এই হচ্ছে গিয়ে আমাদের রাস্তাজ আর মাইন, তারা কেক কেটে নিচ্ছে। তিতলিকে বলতেছিলাম একটু দাঁড়ানোর জন্য, বলতেছে আম্মু আমার কাছে ভালো লাগে না, ভাইয়া মামাদের সাথে কাটুক, এই আর কি। তো ও কিন্তু মামা বলে নাই, রাস্তাজি বলে আর কি। রাস্তাজ আর বড় হয় না, সবাই ওদেরকে রাস্তাজি বলে। তো এই তো কেক কাটাকাটি হচ্ছে। এখনকার বাচ্চাদের তো আসলে জন্মদিন মানেই হচ্ছে গিয়ে কেক কাটা।
আর এটা তারা বুঝে আর কি। তো আমাদের সময় তো আসলে এসব করা হতো না, এটার তো বেশি প্রচলনও ছিল না। যারা করতো তো করতো, আর যারা না করতো তারা তো করতোই না। তো আমার ছেলে আবার আমাকে একটু খাইয়ে দিয়েছে, তো আমি আবার কেকটা খেয়ে নিচ্ছি। তো ভিডিওর এ পর্যায়ে যারা যারা এতক্ষণ আমার সাথে ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমাকে সামনের দিনগুলোতে এগিয়ে নিতে চেষ্টা করবেন, সহায়তা করে যাবেন। আর আপনাদের কাছে আসলে কৃতজ্ঞতার মানে প্রকাশ করার মতো ভাষা আমার জানা নেই। তারপরে বলছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই যে দেখেন আমাদের টম শুয়ে আছে, আর টমের ছেলে কিন্তু টমকে খাইয়ে দিয়ে গেল কেক। তো এই তো রাস্তা যাবার এক পিজন বললাম যে আর যতটুকু ইচ্ছা খেয়ে নে, কারণ আমরা নিজেরাই তো, আর এটা তো আর কাউকে দেবো না। তো পরে অবশ্য আমার যে হেল্পিং হ্যান্ড ওনার জন্য রেখে দিয়েছিলাম, তো ওনাকে দিয়েছিলাম, আর নয়তো আমরা নিজেরাই কেকটা খেয়ে নিয়েছিলাম। তো আপনারা যদি আসতেন তো আপনাদেরকেও খাওয়াতে পারতাম। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।